This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খেলতে খেলতে তোমার বল বলে লেগেছে, আমরা লাগেনি, আমরা বল দিয়ে চলে এসেছিল, যে দেওয়ালে লেগেছিল, দিয়ে বলছে কি বল লেগেছে, দিয়ে গুলি চালাচ্ছে। বাচ্চারা মাঠে খেলতে গিয়ে ওর বাড়ির দেওয়ালে বলও লাগে না, তাও খানো খায় বলছে বল লাগছে। খানো খায় ছাদের উপর থেকে গুলি করেছে, 5 থেকে 6 রাউন্ড গুলি করেছে। দিয়ে বলছে কি বল লেগেছে, দিয়ে গুলি চালাচ্ছে। একবার আমার কানের এদিক দিয়ে গেছে, মাথার উপর দিয়ে গেছে, আমরা বেঁচে গেছি, দিয়ে ওর হাতে গুলি লেগেছে। বাচ্চা লাগলো কি করে? বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, আর এখান থেকে ওই যে লাঠি নিয়ে ছোটাছুটি করার সময়তে লেগে গেছে। তো গুলি চালাচ্ছিলেন তো ওদেরকে উদ্দেশ্য করেই? না, তাহলে কাকে মারছিলেন গুলি? এমনি ভয় দেখাইলাম উপরে। ফুল ফুটুক না ফুটুক, আজ কিন্তু বসন্ত। ফাল্গুনের আজ 8 তারিখ। বাইরে বসন্তের হাওয়া বইছে। ছোট ছোট নিষ্পাপ শিশুরা মাথা দুলিয়ে জানান দিচ্ছিল, সত্যি ফুল ফুটেছে, বসন্ত জাগ্রত দ্বারে। কিন্তু স্বার্থপর দৈত্যের কাছে কি বা বসন্ত আর কি বা শীত। পারলে সেই বসন্তের ফুলকেই টেনে ছিঁড়ে ফেলে স্বার্থপর দৈত্যরা। নিষেধাজ্ঞার সীমারেখা টেনে দেয়। ভাবতে অবাক লাগে, অস্কার ওয়াইল্ডের এই সেলফিশ জায়ান্টরা আজও রূপকথা ছেড়ে বেরিয়ে আসে মাঝে মাঝেই। এই ঘোর কলিকালে ওই সেলফিশ জায়ান্টদের কেবল রূপ বদল হয়েছে, মন কিন্তু বদলায়নি, একই রকম রয়ে গেছে। এখন যার কথা আপনাদের বলবো, শুনলে অবভিয়াসলি আপনাদের সেই সেলফিশ জায়ান্ট বা স্বার্থপর দৈত্যের কথাই মনে হবে। বাড়ির সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলছিল, শিশুরা খেলছিল, ওই ব্যক্তির তা সহ্য হয়নি। পাখি মারার বন্দুক দিয়ে, ওই যে এয়ারগানগুলো হয় না, যেগুলো বেলুন ফাটায়, গুলি চালিয়ে দিলেন তিনি। আরে ভাবতে পারছেন, জাস্ট গুলি চালিয়ে দিয়েছে। খেলতে খেলতে তোমার বল বলে লেগেছে, আমরা লাগেনি, আমরা বল দিয়ে চলে এসেছিল, যে দেওয়ালে লেগেছিল, দিয়ে বলছে কি বল লেগেছে, দিয়ে গুলি চালাচ্ছে। একবার আমার কানের এদিক দিয়ে গেছে, মাথার উপর দিয়ে গেছে, আমরা বেঁচে গেছি, দিয়ে ওর হাতে গুলি লেগেছে, দিয়ে আমরা পালিয়ে গেছিলাম, দিয়ে ভাই বলছে বাচ্চা বাচ্চা বাচ্চা, দিয়ে আমরা বাঁচাতে এসেছিলাম, দিয়ে ওর বাবা ওর দাদু তো ওখানে আমাদের একটা কাজ করে ওঠে, দেশের কাকুকে যে বললাম, কাকুটা কে গুলিটা করলো? কে গুলিটা করছে? এই বাড়িতে, এই বাড়িতে ছেলেগুলো খেলা করছিল মাঠে, অনেক কটা ছেলে ছিল, দিয়েও পাখির চালা দরজাতে বলটা লেগেছে, কোনো রকমের লেগেছে বলছে ওরা, তার জন্য গুলি চালিয়েছে। বাচ্চারা মাঠে খেলতে গিয়ে ওর বাড়ির দেওয়ালে বলও লাগে না, তাও খানো খায় বলছে বল লাগছে। কাজ ভাঙে না, তাও মানে মাঠটা বাড়ির পাশেই? হ্যাঁ, রাস্তার পাশে মাঠ একবারে। তো কি কারণে উনি এরকম ভাবে? খানো খায় ছাদের উপর থেকে গুলি করেছে, 5 থেকে 6 রাউন্ড গুলি করেছে, পাখি মারা বন্দুকে গুলি। হ্যাঁ, একজনের কানের পাশ দিয়ে গেছে শুদ্ধ গুলি, হ্যাঁ, আর একজনের মাথার উপর দিয়ে গেছে, আর একই কি বল লেগেছে। তো যিনি গুলি করেছেন তার নামটা কি? তার নাম সমীর মণ্ডল। সমীর মণ্ডল কতটা অসহিষ্ণু ভাবুন এই ব্যক্তি, বুঝতেই পারছেন। রবীন্দ্রনাথ বসন্তের আনন্দধারাকে বরণ করতে লিখেছিলেন, বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে। আর সমীর মণ্ডল বাড়ির ছাদে উঠে পাখি মারার বন্দুক তাক করে গুলি চালিয়ে দিচ্ছেন কচি কাচাদের দিকে। বাড়ির দেওয়ালে, ঘরের উঠোনে যদি একটা বল এসে পড়ে, তার জন্য কি মহাভারত অশুদ্ধ হলো? আপনার বাড়িটা কি ভেঙে পড়েছে? না হয় একটা কাঁচই যদি ভেঙে যেত, তাতেই বা কি এসে যায়? আপনার বাড়ির ছেলে মেয়ে নেই, তার জন্য গুলি চালিয়ে দিতে হবে? এতটা অনুভূতিহীন এবং নির্বোধ কেউ হতে পারে? একটা বাচ্চার উপরে গুলি চালাতে পারলেন আপনি? বাচ্চার উপর গুলি চালাইনি স্যার। হ্যাঁ, বাচ্চার উপর গুলি চালাই। তো বাচ্চা লাগলো কি করে? বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, আর এখান থেকে ওই যে লাঠি নিয়ে ছোটাছুটি করার সময়তে লেগে গেছে। দিয়ে গুলি চালাচ্ছে। একবার আমার কানের এদিক দিয়ে গেছে, মাথার উপর দিয়ে গেছে, আমরা বেঁচে গেছি, দিয়ে ওর হাতে গুলি লেগেছে, দিয়ে আমরা পালিয়ে গেছিলাম, দিয়ে ভাই বলছে বাচ্চা বাচ্চা বাচ্চা। তো গুলি চালাচ্ছিলেন তো ওদেরকে উদ্দেশ্য করেই? না, তাহলে কাকে মারছিলেন গুলি? এমনি ভয় দেখাইলাম উপরে। হ্যাঁ, উপরে ভয় দেখাই। তো বাচ্চা লাগলো কি করে? বাচ্চা লাগলো বলতে ওই মা
দিয়ে গুলি চালাচ্ছে একবার আমার কানের এদিক দিয়ে গেছে, এই মাথার উপর দিয়ে গেছে, আমরা বেঁচে গেছি, দিয়ে ওর হাতে গুলি লেগেছে, দিয়ে আমরা পালিয়ে গেছিলাম, দিয়ে ভাই বলছে বাচ্চা বাচ্চা বাচ্চা। এর মধ্যে কি বাচ্চাদেরকে নিশানা প্র্যাকটিস করেন নাকি গুলি চালিয়ে? আচ্ছা, আপনি বলুন তো প্রিয় দর্শক, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এই সমীর মণ্ডলকে দেখে মনে হচ্ছে আদৌ তিনি অনুতপ্ত, যে কাজটা করেছেন খারাপ করেছেন এরকম কিছু মনে হচ্ছে তার? কোনো অনুশোচনাবোধ দেখছেন? দেখুন, অস্কার ওয়াইল্ডের স্বার্থপর দৈত্য মানে সেলফিশ জায়েন্ট আপনারা নিশ্চয়ই সবাই পড়েছেন, আমরাও পড়েছি। তার মধ্যেও কিন্তু পরবর্তী সময়ে ক্ষমা, ভালোবাসা এবং ত্যাগ এসেছিল, স্যাক্রিফাইস এসেছিল। সেই দৈত্যও বুঝেছিল যে তার স্বার্থপরতার জন্যই বসন্ত বিদায় নিয়েছে তার বাগান থেকে। নিজের দেওয়া সেই পাঁচিল সেই দৈত্য নিজেই ভেঙেছিল, শিশুরা যাতে আবার বাগানে খেলতে আসতে পারে, এবং হয়েছিল তাই, ঠিক আগের মতোই। আর মুর্শিদাবাদের এই ব্যক্তির মধ্যে অনুশোচনা তো বাদই দিন, উল্টে গোটা ঘটনা তিনি বেমালুম অস্বীকার করছেন। এয়ারগান থেকে যে গুলি চালিয়েছেন সেটাই চেপে যেতে চাইছেন এই ব্যক্তি, বেমালুম অস্বীকার করছেন। আচ্ছা, গুলি যদি নাই চলে থাকে তাহলে শিশুটি পাখি মারা গুলিতে জখম হয় কি করে? আর দেখুন, এই বয়সের ছোটরা মিথ্যে কথা বলে না। অবাক হবেন, এই ব্যক্তির পরিচয় যদি আপনাদের জানাই, তিনি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। এই সমীর মণ্ডলের কোন মানসিকতা আছে একবার বিচার করে ভাবুন। তিনি আবার শিক্ষকতা করেন, আবার প্রাথমিক শিক্ষক, যেখানে বাচ্চারাই পড়তে আসে, একজন টিচার, স্কুল টিচার। প্রাথমিক স্কুলে তো ছোটরাই পড়াশোনা করে, ছোটদের পড়ান, অথচ ধৈর্য একেবারে বিন্দুমাত্র নেই। শিশু পড়ুয়াদের তিনি সামাল দেন কিভাবে? আমাদের মনে প্রশ্ন জাগছে। ছোটরা দুষ্টুমি করবে, ঢিল ছুঁড়বে, গাছ ভাঙবে, লোকের বাড়ির পেয়ারা গাছ থেকে পেয়ারা পারবে, এগুলোই তো হচ্ছে শৈশব, তাই না? এটাই তো কমন। তাদের অভিভাবকের মতো সামলাতে হবে তো মাস্টারমশাইদের, আগলে রাখতে হবে। এক্ষেত্রে ঠিক উল্টো। রঘুনাথগঞ্জের বাণীপুরের সমীর মণ্ডল যে একজন শিক্ষক, এটা কিন্তু শিক্ষকতা পেশারও একটা লজ্জা, শিক্ষক সমাজের কাছেও একটা লজ্জা। পুলিশ এই শিক্ষকরূপী দৈত্যকে গ্রেফতার করেছে। এই এয়ারগান থেকে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারত, এই জন্য এত গুরুত্ব দিয়ে ঠোঁটকাটা শুরুতেই এই খবরটা করছে। অনেকের মনে হতে পারে কি এমন খবর, বিরাট কিছু তো হয়নি, কি হতে পারতো সেটা ভাবুন। আহত শিশুটি না হয় গুলি লেগেছে তার হাতে, আর একজনের কান ঘেঁষেই মাথার ওপর দিয়ে গুলি বেরিয়ে গেছে। আপনি ভাবুন তো, এই গুলি কখনো চালিয়েছেন? দেখবেন ওই বেলুন ফাটায় যারা, দেখবেন এই এয়ারগান ব্যবহার করা হয়। এই গুলি যদি কানের ভেতর ঢুকতো বা এই গুলি যদি চোখে লাগতো বাচ্চাদের, বাচ্চার মাথার ওপর দিয়ে চলে গেছে, মাথায় লাগলে বা চোখে লাগলে চোখটা একেবারে চিরকালের মতো অন্ধ হয়ে যেতে পারত। আরও বড় ঝুঁকি ছিল। এই আত্মকেন্দ্রিক মানুষগুলোকে কি ক্ষমা করা যায়? সমীর মণ্ডল এই বাচ্চাকেই বাচ্চাকে টার্গেট করে 5-6 রাউন্ড গুলি চালিয়েছে। কোথায় লেগেছিল? ছেলের আমার হাতে লেগেছে, আর দুটো, একটা মাথার উপর দিয়ে গেছে, একটা কানের পাশ দিয়ে গেছে। ও, তা এই ছেলেটা এখন কেমন, সুস্থ আছে? একটু এখন সুস্থ আছে, কান্নাকাটি করছিল, দিয়ে বুঝে পারি এখন থানাতে হসপিটাল নিয়ে এলাম। বাচ্চাটার নাম কি? অরিজিৎ সাহা। রাস্তা করলো না, এখানে থেকে ঢেলে থেকে তুলে নিয়ে পালিয়ে গেল। ওই যে এখানে রাস্তা হবে না, মানা করছে এখানে। আমার টাকার যে হিসাব এসছে সেই হিসাবেই করা হয়েছে। ভিক্ষু বিজেপি পরে বলি এইটাই কারণ, তাছাড়া আমরা তো অন্য কারণ কিছু বুঝছি না। রাস্তা, তা নিয়েও কাড়াকাড়ি, বিভাজনের রাজনীতি। রাস্তায় আমরা ওরা। বর্ধমানের কেতুগ্রামের পথশ্রীর রাস্তা হচ্ছে 230 ফিট ঢালাই রাস্তা। সিমেন্ট বালি ঢালার আধ ঘন্টার মধ্যে সেই রাস্তার একটা প্রান্ত ভেঙে আবার উড়িয়ে দেওয়া হলো। মানে সিমেন্ট বালি জমার আগেই রাস্তার একটা অংশ আবার খুঁচিয়ে ফেলে দেওয়া হলো। কেন? না, ঢালাইয়ের কোনো ত্রুটি ছিল না, কোনো টেকনিক্যাল ব্যাপার নয়। তাহলে ভুলটা কোথায় জানেন? কেন রাস্তা গড়েও মুহূর্তে ভেঙে ফেলতে হলো বা ভেঙে ফেললো যারা ফেললো কেন? কার নির্দেশে? কাকুরহাটি গলিপাড়ার বাসিন্দারা এই কাণ্ড দেখে তাজ্জব বনে গিয়েছেন। তারা অভিযোগ করছেন শাসক নেতার অঙ্গুলি হেলনেই রাস্তার ওই অংশটি ভেঙে ফেলা হয়েছে তৈরি করার পরেও। কেন বিজেপি নেতার বাড়ির সামনে রাস্তা হবে শুনুন। ওই ভিক্ষু ঘোষের বাড়ি টাকা মশলা ঢেলেছিল, রাস্তা হওয়ার কথা,
দিয়ে রাস্তা করলো না, এখানে থেকে ঢেলে থেকে তুলে নিয়ে পালিয়ে গেল। পথশ্রী প্রকল্পের এই রাস্তা হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে যে রাস্তা তুলে নেওয়া হলো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কংক্রিটের ঢালাই, এই ঢালাই পর্যন্ত কিন্তু রাস্তা করা হয়েছে। এর বরাবর দেখতে পাচ্ছি যে সোজা ওই বাড়ির দেওয়াল পর্যন্ত ঢালাই করা হয়েছিল, যেখানে এই মুহূর্তে ঢালাই তুলে নেওয়া হয়েছে, রাস্তা সরিয়ে দেওয়া হয়েছে, মাটি দেখা যাচ্ছে। এই যে বাড়ির দেওয়াল আমরা দেখতে পাচ্ছি, এই বাড়ির দেওয়ালে কিন্তু এখানে রাস্তা হয়েছিল, তার প্রমাণ একদম স্পষ্ট। প্রায় 6 ইঞ্চি পর্যন্ত উঁচু এখানে দেখা যাচ্ছে এখনো বালি সিমেন্ট লেগে রয়েছে, চারিপাশে দেখতে পাচ্ছি পাথর পড়ে রয়েছে, বালি পড়ে রয়েছে। এই পর্যন্ত রাস্তা তৈরি হয়েছিল, কিন্তু অভিযোগ যে বিজেপি করার অপরাধে এই রাস্তার আংশিক এখান থেকে তুলে নেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যে রাস্তা ঢালাই হয়ে যাওয়ার পরও সেই রাস্তার বালি পাথর এমনকি এই যে মাখানো কংক্রিট সেই সমস্ত কিছুই এখান থেকে তুলে নেওয়া হয়েছে। এখানে আমার মাটি ফাটি সরানো করাইলো, এবং মাটি ফাটি আমরা নিজেই ওটা সরিয়ে দিয়েছি। আমরা নিজেই সরিয়ে দিয়েছি বলে এখান থেকে কাল থেকে ঢালাই হবে। দিয়ে আমরা বাড়িতে ছিলাম না, দিয়ে 2 গাড়ি মাল সেখানে ঢাললো, দিয়ে বলছে এখানে আর রাস্তা হবে না। বলে এখানে বিজেপি রাস্তা হবে না, বলে এখানে বিজেপি রাস্তা হবে না। বিজেপি রাস্তা বলতে বিজেপি করে এখানে, ভিকু ঘোষ বিজেপি করে। অভিযোগ শুধুমাত্র বিজেপি করার অপরাধে শাস্তি হিসাবেই এই বাড়ির সামনে রাস্তা এখানে তুলে নেওয়া হলো। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করুন খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন। বিজেপির রাস্তা, হ্যাঁ বলেন কি মশাই, বিজেপির রাস্তা, রাস্তায় আজকাল শাসক দলের স্ট্যাম্প মারা থাকছে। যেখানে যেখানে বিজেপির নেতা থাকবেন, বিজেপি নেতার বাড়ি থাকবে, সেই রাস্তাকে বলে দেওয়া হবে বিজেপির রাস্তা। শাসক এইভাবেই বর্ণনা করবে। পথশ্রী হচ্ছে সরকারের প্রকল্প, পথশ্রীর খরচ রাজ্যের কোষাগার থেকে আসে, আমার আপনার করের টাকা, জনতার করের টাকা, 1 আনা পয়সাও শাসক দলের নয়। তাহলে কেন রাস্তা করেও বিজেপি নেতার বাড়ির সামনে ঢালাইটা তুলে ফেলা হবে? রাজনীতিতে এই ছেলে মানুষই কি শাসকের সাজে? ওই রাস্তা দিয়ে কি শুধু বিজেপি নেতা হেঁটে যেত যদি রাস্তাটা ঠিক থাকতো? কি অদ্ভুত যুক্তি তো। তৃণমূলের এই ধরনের রাজনীতি কেন? দেখুন, শুধু তো পথশ্রী নয়, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাংলার বাড়ি, তৃণমূলের নেতারা একেবারে মাইক নিয়ে প্রকাশ্য সভায় বারবার হুমকি দিচ্ছেন। আজকাল খুব বেড়েছে এটা, আবার একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। তৃণমূলকে ভোট না দিলে কোনো প্রকল্প নয়। কম মুশকিল তো, কোনো সুবিধা নাকি পাবে না। কখনো ভাঙড়ের শওকত মোল্লা বলছেন, কখনো দিনহাটায় শাসাচ্ছেন উদয়ন গুহ, এবং দল থেকে কোনো প্রতিবাদ নেই। কুণালবাবুদের প্রশ্ন করলে তারা আবার বলেন অনুরোধ করছেন, যেহেতু দিদি কাজ করে দিচ্ছেন অনুরোধ করছেন, টোনটাই চেঞ্জ করে দেন মুখপাত্ররা। রাজনীতির এই প্রতিহিংসাটা কেন? তৃণমূল কি কোথাও নিজেকে কোণঠাসা বলে মনে করেই এই রাজনীতিটা শুরু করেছে আরো বেশি করে? বেণুকর ঘোষের বাড়ি থেকে অশোক ঘোষের বাড়ি পর্যন্ত এটি পথশ্রী প্রকল্পের রাস্তা হচ্ছিল। সেই রাস্তাটি ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়ি পড়ে যায়, তাই সেখান থেকে মালটা উঠিয়ে নিয়ে যায়। আমি বিজেপি পার্টি করি, সেই অপরাধে কিছু টিএমসি নেতা এবং গ্রামের মেম্বার দুজনে এসে কন্ট্রাক্টরকে কাজটা বন্ধ করে দেওয়া করিয়েছে। এইখানে 2 গাড়ি মশলা ঢাললো আমাদের এই দূরে, ঢালার পর ওরা খেতে বসলো, দিয়ে খেয়ে উঠে কি হলো কে জানে, তারপরে আবার মশলা তুলে নিয়ে ওখান থেকে রাস্তা। তৃণমূলের এই নেতা মানে পঞ্চায়েত সদস্য খোকন ঠান্ডার, যদিও তিনি দাবি করছেন যে এর মধ্যে নাকি কোনো রাজনীতি নেই, বাজেট ফুরিয়ে গেছে। তা মশাই, বিজেপি নেতার বাড়ির সামনে গিয়েই রাস্তাটার বাজেট শেষ হয়ে গেল? কাকে শেখাচ্ছেন এসব? তাতে এখনো মোটামুটি 50 ফুট 2টো গলি আছে, 50 ফুট করে অশোক ঘোষের বাড়ি এবং স্বপন ঘোষের বাড়ি দুটোই করতে হবে। কিন্তু একটা রাস্তার জন্য কিন্তু আমরা দেখা যাচ্ছে এই মাথাতেও বাকি থাকবে, ওই মাথাতেও বাকি থাকবে। তার কারণ হচ্ছে পরে যখন গলি ঢালাই হবে তখন ওই 2টো গলিকেই মেকআপ দেওয়া হবে। আর আমাদের জলটা যাতে ড্যাম না হয় ওই কারণে বেণুকর ঘোষের বাড়ি পর্যন্ত এসেছি। টাকা কম পড়ে গেছে। হ্যাঁ, টাকা আমার এই 10-এর মধ্যে যেটা হয়। আর গত নির্বাচনে ওখানে তৃণমূল কংগ্রেস হেরে যায় বলে যার জন্য মানে এরকম পরিস্থিতি। আবার আগামী দিনও কিন্তু এই ভোটেও তৃণমূল কংগ্রেস ওখানে হারবে নিশ্চিত। স্কুলে মন্ত্রীর অনুষ্ঠান, তাই বাড়ি ফিরে যেতে হলো পড়ুয়াদের। মালদার মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ হাই স্কুলে এই নিয়ে চরম উত্তেজনা। স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, স্কুলের পরীক্ষা বন্ধ করে মাইক বাজিয়ে সমবায়ের অনুষ্ঠান হচ্ছিল, এমনটাই অভিযোগ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। স্কুল বন্ধ করে কেন মন্ত্রীর অনুষ্ঠান? শুরু হয়েছে বিতর্ক।
স্কুল ছুটি কেন হলো 12:30টার সময়? প্রোগ্রাম আছে বলে কি ছুটি হয়ে যাবে স্কুলটা? কেন আপনাকে কোনো নোটিশ ফোটিস দিয়েছিল? দিয়েছে? নোটিশটা কই দেখি আপনার? জানিয়েছে আপনাকে ছুটি দিতে হবে 2টো ক্লাস পর? মানে প্রোগ্রাম আগে শিক্ষা পড়ে নাকি? সবই দেখতে হবে। সরকারি প্রোগ্রাম নাকি? আপনি কে? টিচার নাকি না সমাজসেবী? আচ্ছা। সোমবার থেকেই নথি যাচাই এবং নিষ্পত্তি করার কাজ শুরু হবে আশাবাদী নির্বাচন কমিশন। কাল লজিক্যাল ডিসক্রিপেন্সির পরিসংখ্যান দেবে কমিশন। বিস্তারিত পরিসংখ্যান দেবে কমিশন কাল বেলা 12টার মধ্যে। বিধানসভা এবং জেলা ভিত্তিক তালিকা পাঠাবে কমিশন। তালিকায় 45 লক্ষের বেশি ভোটারের নাম থাকতে পারে। এই তালিকায় থাকতে পারে 45 লক্ষের বেশি ভোটারের নাম। এই ভোটারদের অযোগ্য বলে মনে করছে কমিশন। এই ভোটারদের নথিতে বিভিন্ন গরমিল, অস্পষ্টতা পাওয়া গেছে কমিশন সূত্রের তেমনই খবর।